নমস্কার। আরেকটি কবিতা বইয়ের পিডিএফ ফাইল পাওয়া গেছে। বইটির যে প্রচ্ছদ রয়েছে সেখানে লেখা রয়েছে কবিতা এখন, অথচ তার নিচে আছে খনিজ কবিতা প্রবীর রায়। এখন কবিতা এখন পত্রিকায় প্রবীর রায়ের কবিতা ছাপা হয়েছে এমনটা হতে পারে, বা অন্য কিছু হতে পারে, সেটা আমি ক্লিয়ার নই। আমার এক কবি বন্ধু আমাকে এটি পাঠিয়েছেন, প্রবীর রায়ের খনিজ কবিতা। তা বই বা পত্রিকা যাই হোক, এটি অত্যন্ত পুরনো প্রিন্ট। এই পিডিএফ ভার্সানে খুব একটা পরিষ্কারভাবে আসেনি, তা তবু আমি পড়ার চেষ্টা করছি। খনিজ কবিতা প্রবীর রায়। টাইপ মেশিন। বুকু এইমাত্র যন্ত্রের কাছে, ছাই ঘষা দাঁত, আঁশ ওটা ঠোঁট, নীল মাছি কয়েকটা। তার ছাতা, কালো ছাপ শাড়ি, শরীরের কাছে এসে শহরের শব্দ থেমে। আঙুল সরে যাচ্ছে বোতাম থেকে বোতামে, সাদা পাতায় শব্দ নামছে। এই সব নিয়ে বুকু বাড়ি যাবে। তখন ছাতা সে খুঁজে পাবে না, শাড়িতে কালো ছাপ নেই, কেননা শব্দের কাছে, কেননা যন্ত্রের কাছে। ভিজে। আঙুলে বসিয়ে রাখা কলম, তেপায়া টেবিলে ভিজে গন্ধ, আর মুঠোয় জমে উঠছে জল। ডায়েরিতে শুকনো অঞ্চলে এই সব প্রবেশকারী শব্দ ছিল না। বাক্স। 230 বছরের বেশি এক লোহা কাঠ বাক্স হয়ে পড়ে আছে, তাতে বুকুর মোজা ও দস্তানা। শীতে বুকু বাক্সের কাছে আসে, দস্তানায় ভরে ফেলে ফাটা আঙুল, মোজায় ভরে ফেলে রুক্ষ গোড়ালি। বুকুর হাতের জন্য কয়েকজন দাঁড়িয়ে থাকি রাস্তায়, বুকুর পায়ের জন্য মিছিল অপেক্ষা করে সারা শীতকাল। খুব সুন্দর। শব্দ, স্বপ্ন, ছবি। শব্দ। ধেড়ে ইঁদুর চায়ের চামচ টেনে নিচ্ছে গর্তের দিকে। স্বপ্ন। নেকটাই উড়িয়ে ইঁদুর বাংলোয় নিয়ে যাচ্ছে 3 রঙা গাড়ি। ছবি। আমাদের কাপ ডিশ, চা, চিনি, দুধ, হারানো স্টিলের চামচ। টুকরো টুকরো 3টে কবিতা 2 লাইন করে পড়লাম। পরের কবিতা তামাক পাতা। ছেলেটা তামাক ভালোবাসে, বুকুও তামাক পাতা রং নিজের শরীর থেকে খুলে বিছায় রোদ্দুরে। ছেলেটা শীষ দিতে দিতে অন্য মেয়েদের দিকে তামাক পাতার ধোঁয়া, বুকু সেই ধোঁয়ার কুণ্ডলির দিকে, তামাক পোড়া গন্ধে তামাক পাতার মতো। তিথি। কলকাতায় সমুদ্র নেই, বাজারে আষ্টে গন্ধে ঘোলা জল, টেবিলে অ্যাকোরিয়াম সহ প্রাণীবিদ। এর মধ্যে তিমি এলে মাছের থলে আমরা নির্ঘাত সরিয়ে ফেলব। তরুণ আর পতাকায় ঘোষণা থাকবে কৃতজ্ঞতার মাছেদের বংশের প্রতি। তিমি আমাদের সমুদ্রের কথা বলুন,
তিমি আমাদের ফোয়ারার জল ছিটান, তিমি আমাদের অ্যাকোরিয়াম ভাঙুন, তিমি আমাদের প্রশ্ন করুন। তারপর তরুণ ভেঙে দিয়ে, পতাকা পুড়িয়ে দিয়ে সমুদ্রে। চিহ্ন: মাছ শিকারের মতো খেলা আমরা খেলতাম, অনর ফাতনার মতো দুঃসময় আমাদেরও ছিল। 9 বছর বাদে এসব একমাত্র তোমার চোয়াল বড়শির দাগে তুমি হেসে উঠলেই। খালাসি টোলার বন্ধুদের প্রতি। বোতল বালির উপর দিয়ে গড়িয়ে 2 দশক, লেবেল লাগানোর মতো কাগজ, মতো শব্দ, মতো রং, এবং টাল খেয়ে বোতল দাঁড়ালেও আর হাততালি পড়বে না। বালি সরে পাথুরে জমি, জুতোর নিচে লোহার নাল লাগিয়ে নিচ্ছে সবাই। বোলপুর। বোলপুর থেকে আনা মোড়ায় আমরা বসতাম। চামড়ার রঙে মাদল বাজাতো যুবক যুবতী। সেসব সন্ধ্যায় স্প্রিংয়ের চেয়ার আর ঘুরন্ত টুলের গল্প তুমি পছন্দ করনি। কালো টায়ারের কথা ভেবেছিলে, যার ওপরে বোলপুর, ছেঁড়া বেদ ভাঙা কাঠি নিয়ে এখনো। আমরা গেলেই এগিয়ে দাও, বসতে বলো। দূরত্ব। ব্রাশের সুগোল থেকে ফেনার অভিযান পাথরকুচির দিকে। গন্ধ লটকে থাকা শব্দের জন্য আর অনুতাপ নয়। ছাইয়ের আঙুল ধুয়ে গেছে, মাড়িতে পাথরকুচি দাঁত। ব্রাশের ভূমিকার কথা আমরা সবাই জেনেছি। ফেনায়িত হওয়ার কৌশল তোমার জন্য একান্ত জরুরি, অথচ তুমি লাভপুরে পড়ে আছো। সন্ধ্যা। তোমার চোখের থেকে কেন বেলে হাঁস? হলুদ কালো পোশাকে দ্রুত হেঁটে গেলে বুনো গন্ধ। বুঝে ওঠার আগেই অন্ধকার ঢেকে দিচ্ছে তোমাকে। রোজ তোমার এভাবেই যাওয়া। প্রতিবেশী। লাল ঝুটির বল্লম নিয়ে এক গম্ভীর মোরগ প্রতিবেশী বাগান থেকে উড়ে এলো। গম আর কপি পাতার মধ্যে দাঁড়িয়ে আমার শান্ত ও সুস্থ বিছানার দিকে ছড়াতে থাকলো লাল ধোঁয়া। হাতের পাতায় উঠে কাঁধের ওপরে থাবা প্রতিবেশী মেয়েটির পোষা মোরগ ডেকে উঠল। তাপ নিয়ন্ত্রিত বাজার। তাপ নিয়ন্ত্রিত বাজার তোমাদের কাচ ঘরে সজনে গাছ শুঁয়োপোকা ঘেরা। গাড়ির হর্নের সঙ্গে হল্লা ভাসে, শুঁয়োপোকার গান। দরজা ঠেলে মাঝে মাঝে সাদা গলা আর কণ্ঠার ওপর ধূসর রঙের শুঁয়ো নিয়ে সাদা সাদা পা। বেতারে শুঁয়োপোকার গান, টিভিতে শুঁয়োপোকার ছবি, ঠান্ডা কাঁচ ঘরে সজনে গাছ। চাই। এই সব সতর্কীকরণ বিধিসম্মত। লেখার জন্য আরও ছোট হরফ। ধূমপায়ীর সংখ্যা বাড়ছে, বাজারে তৈরি হচ্ছে ফেনা, আর ফেনার বুদবুদ চেটে নিচ্ছে আরশোলা আমাদের রান্নাঘরে। এই সব সতর্কীকরণ বিধিসম্মত।
লেখার জন্য আরও ছোট হরফ আমাদের পোস্টারের নিচে। আসাম 1980। পেরেক আর ঝোলানো মানচিত্র সহ আমাদের দেওয়াল 33 বছর ধরে বাদামি টিকটিকি পুষেছিল। গতকাল তার ভারী জিভ ছুটে বেরিয়েছে মানচিত্রে, কাঁচা রং লেগে আছে মুখে ও শরীরে। সাদা মানচিত্র জুড়ে এখন শুধু রেলওয়ে প্ল্যাটফর্ম, সারি সারি বিবর্ণ মুখ, সহায়হীন পেরেক আর উদাসীন দেওয়াল। কলিয়ারি খনির বাইরে এসে ছুঁড়ে দিল আলো টুপি, নিরাপত্তা বাতি, আর কাঁধ থেকে নামিয়ে রাখতেই তার দাঁতে চমকে উঠল গাঁইতির ফলা। যাচ্ছি। দেওয়ালগুলো ধসে পড়ার পর জল রঙের দরজা, সিঁড়ির ওপরে কাঠকয়লায় উইকেট আঁকা, জং ধরা কৌটোর পাশে ভাঙা উনুনে পোড়া দাগ। পদার্থবিদ্যা। এই চুম্বক এলাকা ছেড়ে আমরা যাব। আমাদের পকেট ছিঁড়ে সিকি আধুলি টাকার ভারী চাকতি ছুটে যাবে না বাজারে বসানো চুম্বকের কাছে। আমাদের আছেন পদার্থবিদ। চুম্বক রেখাগুলি ভাঙতে ভাঙতে ফিরে আসব। মরচে ধরা চুম্বকে লেখা থাকবে, একদা এইখানে মিছিল। পাথর আর লোহার অপযশ এই পরিচ্ছন্ন কয়লার নেই। বাহিত হয়ে এসেছে আমাদের কাছে অনভ্যস্ত উনুন ভেঙে রাস্তার দিকে ছড়িয়ে পড়েছে। ফেলে যাওয়া ছাইয়ের দাগ ধরে আমরা এগোচ্ছি। যুবকের ড্রয়ার। টান মেরে খোলা হলো মৃতের চামড়া। মাংস কুড়ে আমরা চেয়েছিলাম গঠন প্রণালী। মাংসের নিচে অজস্র ড্রয়ার, ড্রয়ারে নীল চিঠি, লাল নীল চিঠি, ড্রয়ারে লাল নীল চিঠি। হাড়বিহীন লোকটা 30 বছর বেঁচে ছিল। তোমাদের খালি পা। বাদামি জুতোর দুজোড়া দিব্যি চোখ পলক ফেলল নাইলন মোজা পেটে নাচতে নাচতে। এইরকম যারই চোখ সেই ভুলে যাচ্ছে অভ্যাস। আমাদের মহান পিপেটি। এই চওড়া কালো রাস্তা আর সবুজ আলো আমরা পিপের জন্য পেলাম। তার গ্রহণ ক্ষমতা গড়িয়ে চলার মতো মুগ্ধ খেলায় গড়ে উঠেছিল আরও ছোট পিপে। বেহিসাবি গ্রহণ তারা শিখেছিল, পিছল গড়ান তারা জেনেছিল। মহান পিপের কাছে তারা ঋণী। এইসব ঘটনার পর ভেঙে যাচ্ছে কালো রাস্তার চওড়া, সবুজ আলোয় অন্ধকার মাখিয়ে দিচ্ছে কেউ। খনিজ। হাতে ব্যান্ডেজ বাঁধা চেঁচিয়ে বলছে, খনি অঞ্চলে নিরাপত্তা চাই। বিশেষজ্ঞর টেবিলে জমা হচ্ছে জীবনবিজ্ঞান ভূতত্ত্বের বই। কুলি এবং খনির জন্য সভায় মানুষ ও কয়লার বিবর্তন বোঝানো হবে। খনি মুখে আরো উঁচু কয়লার পাহাড় দেখে আমরা বমচিকি গান গাইব। সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা দু একজন তখনও চেঁচিয়ে বলবে,
অকারণ বাগবিস্তার নয়, সুপরিমিতি নিছক তরল ভাবালুতা নয়, সচেতন নির্মিতি ক্লান্তিকর বিবৃতি নয়, রহস্যে কঠিন প্রতীকময়তা প্রবীর রায়ের কবিতা এমনই। আমরা ওখানে কবিতাটা শেষ করেছিলাম। শেষ করার পরে পরবর্তী পাতা এসে একটি রেখাচিত্র আছে এবং তারপর এই বিবৃতিটি শুরু হয়েছে যে প্রবীরের কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা। অকারণ বাগবিস্তার নয়, সুপরিমিতি নিছক তরল ভাবালুতা নয়, সচেতন নির্মিতি ক্লান্তিকর বিবৃতি নয়, রহস্যে কঠিন প্রতীকময়তা প্রবীর রায়ের কবিতা এমনই। নিছক আঙ্গিক ইতিমধ্যেই তার আয়ত্তে, নিজস্ব আঙ্গিক, নিছক আঙ্গিক নয়, নিজস্ব আঙ্গিক ইতিমধ্যেই তার আয়ত্তে আসতে আরম্ভ করেছে। তার সংবেদনশীল মনে ভেতর বাইরের প্রতিবেশ যে অভিঘাত ভাজিয়ে তোলে তাতে সে উদাসীন থাকে না, কিন্তু আশ্চর্য নিরাসক্তির সঙ্গে সে ওই সব অভিজ্ঞতাকে অমোঘ শব্দে ধরে রাখে। প্রবীরের কবিতা সহজ এবং সেজন্যই জটিল, সুবোধ্য এবং সেজন্যই অর্থবৈচিত্র্যে রহস্যময়। শেষ কথা, প্রবীর কবিতা লেখে না, পদ্য আর কাব্যিত ঝুরি ঝুরি লেখা হয়েছে এবং হচ্ছে। যেসব অনুভব গদ্যে বলা যায় না, সে তা অন্যতর উপায়ে বলবার চেষ্টা করে চলেছে। এখন এই যে কথাগুলি বলা আছে, এই কথাগুলি কে বলেছেন তা এখানে ক্লিয়ার নয়। এই বইটি বা এই পত্রিকাটির তলায় লেখা আছে সম্পাদনা অরুণ কুমার ঘোষ, সমীর দে রায়। তাহলে আমি ধরে নিতে পারি এই দুই সম্পাদক আমাদের কবির যে কবিতাগুলি আমি পড়ে এলাম, পুরো কবিতাটাই বইটাই আমার পড়া হয়ে গেল, যে কবিতাগুলো এতক্ষণ ধরে পড়ে এলাম তার উপরে তাদের মতামত লিখেছেন এবং আমার মনে হয়েছে যে তারা মতামতটা অনেকটাই সঠিকভাবে রেখেছেন, পক্ষপাতিত্ব করেননি, প্রবীর রায়কে ভালোবেসে অতিরিক্ত কিছু বলেননি। খনিজ কবিতা বলে এই যে কবিতাগুলি পড়লাম, এর মধ্যে যদিও সমস্ত কটা লেখার মধ্যে খনিজ ঘ্রাণ বা খনিজ স্পর্শ বা খনিজ অনুভূতি বা খনিজ অনুষঙ্গ সবকটাতেই যে আছে তেমন নয়। বিশেষ করে বইটার শেষের দিকে যখন আমি যাচ্ছিলাম, শেষ কয়েকটি লেখার মধ্যে খনি অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে, খনি অনেকটা বাংময় হয়ে উঠেছে। আর কথা ঠিক যে প্রবীর রায় খুব অল্প কথায় কবিতা লিখেছেন, অতিরিক্ত কথা বলেননি এবং সহজ লিখেছেন, এবং সহজ লিখেছেন বলেই সহজ রাস্তা ধরে আমরা অনেক দূর অবধি যাবার সাহস পাচ্ছি বা যেতে পাচ্ছি। এখন সম্পাদকদ্বয় যেভাবে প্রবীর রায়ের কবিতার উপর মতামত লিখেছেন তাতে মনে হচ্ছে যে এই বইটি যে সময় বেরিয়েছিল বা এই পত্রিকা যে সময় বেরিয়েছিল, আমি বুঝতে পারছি না এটা বই না পত্রিকা, সেই সময়ে কবি একজন নবীন কবি ছিলেন, নবাগত ছিলেন। কারণ ওখানে বলা আছে ইতিমধ্যেই তিনি তার নিজস্ব ভাষা আয়ত্ত করেছেন। অর্থাৎ প্রবীর রায় দীর্ঘদিনের কবি নন, কয়েক দশকের কবি নন, কোনো প্রবীণ কবি নন সেই সময়ে। এখন প্রবীর রায় সম্পর্কে এর চেয়ে অতিরিক্ত, এই প্রবীর রায় সম্পর্কে এর চেয়ে অতিরিক্ত আমার কিছু জানা নেই। তো গোটা বইটাই পড়লাম, ভালো লাগলো। আমার ছোট ভাই আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে। ভাইয়ের নাম বলে আমি ভাইকে বিব্রত করতে চাই না, কারণ আমরা যারা
কবিতা লিখি তারা, বা লিখি বা লেখার সঙ্গে থাকি বা থাকি না, ক্লিয়ার করে বলছি না, তাঁরা অনেক সময় অনেক অন্যায় আবদার করে থাকি। আমাকে যে আমার এই ছোট্ট ভাইটি যে আমাকে এই যে পিডিএফ ফাইলগুলি পাঠাচ্ছেন, এগুলি তিনি নিজে স্বেচ্ছায় পাঠিয়েছেন, আমি তার কাছে চাইনি, আমি তাকে বিব্রত করিনি, তিনি নিজে স্বেচ্ছায় পাঠিয়েছেন। আর তিনি নিজে স্বেচ্ছায় পাঠিয়েছেন বলেই তাঁর সম্মান রক্ষা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাছাড়া এগুলো আমার এখন এই মুহূর্তে আমার এগুলো এখন খুব কাজে লাগছে, খুব জরুরি এগুলো, যার জন্যে আমি আমার জীবনের যে সময়কে খরচ করে এসছি এতকাল ধরে, আরও আগামী দিনে যে খরচ করব, তো খরচ করার জন্যে খরচ করতে গেলে কিছু রসদ লাগে। আমার এই বন্ধুটির এই পিডিএফ ফাইলগুলো, পিডিএফের এই যে কবিতার বইগুলি উনি পাঠাচ্ছেন, এগুলো হচ্ছে সেই রসদ যাতে আমি আমার সময়কে খরচ করতে পারবো। আর আশা করব যে একই সঙ্গে আমি আমার যদি কোনো কবিসত্তা আমার মধ্যে থাকে, তাহলে তাকে 1% হলেও সমৃদ্ধ করতে পারবো, এই আশা রেখে আজকের মতো এই কবিতা পাঠ শেষ করছি। নমস্কার।